কি থ্রিলার মুভি দেখতে এসেছো? তবে এই থ্রিলার মুভি যদি তোমার রাতের ঘুম হারাম করে দেয় তাহলে আমি কিন্তু দায় থাকবো না, কারণ আজ যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি তা কতটা ব্রুটাল ও শ্বাসরুদ্ধকর তা বলে বোঝানো সম্ভব নয়। শহরে একের পর এক প্রস্টিটিউটরা গায়েব হয়ে যাচ্ছে, যাদেরকে কোনো এক সাইকো গুম করে ফেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, আর গায়েব করে শেষ পর্যন্ত তাদের সাথে কি করা হচ্ছে তা যদি জানতে চাও তাহলে বসে পড়ো আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট কোরিয়ান থ্রিলার মুভি দ্য চেজারের এক্সপ্লেনেশন দেখতে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একজন পতিতাকে দেখতে পাই যে তার গাড়ি থেকে নেমে একজন কাস্টমারের জন্য রাস্তায় অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সেই কাস্টমারটা চলে আসে যার নাম ছিল ইয়াং। মেয়েটি ইয়াং নামে সেই ছেলেটার কথা মতো চলে যায় মেগা ওয়ান শহরের একটা অন্ধকার গলিতে। তারপর তারা দুজনে একসাথে হেঁটে ছেলেটার বাসার দিকে রওনা দেয়। এর পরের দিন সকালে আমাদেরকে আবারও সেই মেয়েটার গাড়ি দেখানো হয়, যা দেখে মনে হচ্ছিল যে গাড়িটা সেখানে অনেকদিন ধরে পার্ক করা আছে। এই কারণে যখন কয়েকজন পুলিশ অফিসার সেখানে যাচ্ছিল তাদের নজর পড়ে সেই গাড়িটার দিকে। গাড়িটার সামনে তখন একজন লোক দাঁড়িয়েছিল যার নাম হচ্ছে জং। পুলিশ ধারণা করে নেয় যে গাড়িটা জং এর, তাই তারা জংকে বলে যদি এটা আপনার গাড়ি হয় তবে দ্রুত এটাকে এখান থেকে সরিয়ে নিন। এরপর পুলিশেরা সেখান থেকে চলে গেলে জং মিনমিন করে বলতে থাকে যে আমি সেই মেয়েটাকে যদি কাছে পাই না তাহলে তাকে আমি মেরেই ফেলবো। এখন এখানে বলে রাখে যে জং একজন প্রাক্তন ইনভেস্টিগেশন অফিসার, তবে ডিপার্টমেন্ট থেকে ছ্যাঁকা খেয়ে সে এখন একটা প্রস্টিটিউট কোম্পানি চালায়, মানে যাকে বলা হয় পিম্প আর কি। এই ব্যবসা তার ভালোই চলছিল, কিন্তু কোম্পানির দুজন মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে তার আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করে, কারণ সেই মেয়েগুলোকে অ্যাডভান্স পেমেন্ট দেওয়ার জন্য তাকে মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছিল। এরপর কেউ একজন জংকে ফোন দিয়ে তার ভাগের টাকা চাইলে জং তাকে কিছুটা সময় দিতে বলে। কিছুক্ষণ পর জং এর কাছে আর একটা কল আসে, যে মূলত ফোন দিয়েছিল একটা প্রস্টিটিউট ভাড়া করার জন্য। জং এরপরে তার কোম্পানির একটা মেয়েকে সেই ক্লায়েন্টের হোটেল রুমে পাঠিয়ে দেয়, কিন্তু মেয়েটা যখন ওয়াশরুমে যায় তখন সে দেখতে পায় আরেকজন লোক তার ভিডিও করার জন্য সেখানে লুকিয়েছিল। এই দৃশ্য দেখে মেয়েটা রেগে গিয়ে ক্লায়েন্টকে গালাগালিজ করে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই সেই ক্লায়েন্ট পিছন থেকে দৌড়ে এসে মেয়েটাকে মারতে থাকে। এবার ঘটনা জানতে পেরে জং দ্রুত সেখানে পৌঁছায় এবং সেই ক্লায়েন্টকে উদাম কেলাতে থাকে। এরপর সে ক্লায়েন্টকে হুমকি দিয়ে মেয়েটার ক্ষতিপূরণ হিসেবে বড় অঙ্কের টাকা দাবি করলে সেই ক্লায়েন্ট ভয় পেয়ে যায় এবং জংকে তার কাছে থাকা সকল টাকা দিয়ে দেয়। এরপর জং মেয়েটাকে নিজের গাড়িতে তুলে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে সেই মেয়েটা তাকে জিজ্ঞেস করে যে নিখোঁজ হওয়া সেই মেয়ের বিষয়ে তার কাছে কোনো তথ্য আছে কিনা। জবাবে জং বলে তারা আসলে নিখোঁজ হয়নি, আমার বিশ্বাস তারা পালিয়ে গেছে, নিশ্চয়ই তারা আমার থেকে ভালো এবং ধনী মালিক পেয়েছে। এসব শুনে সেই মেয়েটা বলে যে আমার মনে হয় না যে তারা আপনার কাছ থেকে পালিয়ে গেছে, আপনি তো আগে একজন গোয়েন্দা ছিলেন, তাহলে আপনি কেন চেষ্টা করছেন না এই মেয়েদেরকে খুঁজে বের করতে। এরপর জংকে তার অ্যাসিস্ট্যান্ট জেট ফোন করে জানায় যে ক্লায়েন্টের কাছে পাঠানোর মতন তাদের কাছে আর কোনো মেয়ে নেই। তখন জং মিজুন নামের একজনকে পাঠাতে বললে জোট জানায় মিজুন অসুস্থ থাকার কারণে এই কাজটা সে করতে পারবে না। এটা শুনে জং ভাবতে থাকে যে মিজুং হয়তো ঢং করছে, তাই সে রেগে গিয়ে মিজুংকে ফোন করে এবং সেই ক্লায়েন্টের কাছে যেতে বলে। তবে এখানে আমরা দেখতে পাই যে মিজুন আসলেই অসুস্থ এবং সে জং এর কাছ থেকে একদিনের ছুটি চায়, কিন্তু জং মনে করে যে মিজুনও হয়তো তার কাছ থেকে পালাবার চেষ্টা করছে, তাই সে মিজুনকে ফোর্স করে সেই ক্লায়েন্টের কাছে যেতে বলে। এখন আর কোনো উপায় না থাকায় মিজুনকে বাধ্য হয়ে সেখানে যেতে হয়। এদিকে মিজুনের সাথে কথা বলা শেষ হলে জং এর মোবাইলটা হঠাৎ তার হাত ফসকে নিচে পড়ে যায়। এবার মোবাইলটা তুলতে গিয়ে সে গাড়ির ভিতরে আরো একটা মোবাইল খুঁজে পায়, যা ছিল সেই মেয়েটির যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আর এটাই ছিল সেই গাড়ি যেটা মুভির শুরুতে থাকা সেই মেয়েটা চালাচ্ছিল। যেহেতু কোম্পানিটি জং এর ছিল তাই প্রতিটা গাড়ির এক্সট্রা চাবি তার কাছেই থাকতো, এর জন্যই সেদিন জং গাড়িটা সেখান থেকে সরাতে পেরেছিল। যাই হোক, পরে জং সেই মোবাইলে থাকা কল লিস্ট চেক করে সেই ক্লায়েন্টের নাম্বার খুঁজে পায় যে শেষবারের মতন মেয়েটাকে ভাড়া করেছিল। নাম্বারটি জং এর কাছে পরিচিত মনে হলে সে তার অ্যাপয়েন্টমেন্ট খাতা চেক করে বুঝতে পারে যে এটাই সেই ক্লায়েন্ট যার কাছে গিয়ে দুটো মেয়ে ইতিমধ্যে নিখোঁজ হয়েছিল। নাম্বারটি দেখে জং এর অ্যাসিস্ট্যান্ট জানায় যে এর কাছে তো মিনজুকে আমরা পাঠাচ্ছি। এটা শুনে জং দ্রুত মিজুনকে ফোন করে জানতে চায় যে ক্লায়েন্ট তাকে কোথায় নিয়ে যাচ্ছে। জবে মিজুন জানায় ক্লায়েন্ট তাকে মেগাওয়ান এলাকার একটা বাড়িতে নিয়ে যাচ্ছে। জং মিজুনকে সতর্ক থাকতে বলে এবং নির্দেশ দেয় যে যখনই সে লোকটার বাড়িতে পৌঁছাবে তখন কোনো একটা বাহানা করে ওয়াশরুমে গিয়ে যেন সে তার ঠিকানা পাঠিয়ে দেয়। যাক, এরপর আমরা মিজুনকে মুভির শুরুতে দেখানো ইয়াং নামে সেই ছেলেটার সাথে দেখতে পাই, যে মিজুনকে জিজ্ঞেস করে যে কে তাকে ফোন দিয়েছে। জবে মিজুন বলে আজ আমি অনেক অসুস্থ থাকায় আমার বস আমার খোঁজ খবর নিচ্ছিল। এরপর ইয়াং নোটিস করে যে আগের বার সে যে মেয়েটাকে তার বাসায় এনেছিল তার গাড়িটা আর সেখানে পার্ক করা নেই, তাই সে মিজুনকে সেই জায়গাটাতেই গাড়ি পার্ক করতে বলে।
অন্যদিকে আমরা জংকে দেখতে পাই তার পুলিশ বন্ধু অফিসার গিলহোর সঙ্গে ফোনে কথা বলছে। গিলহো তখন তাদের শহরের মেয়রের নিরাপত্তার দায়িত্বে ছিল। জং গিলহোকে পুরো ঘটনা খুলে বলে এবং সাহায্যের জন্য কিছু লোক পাঠাতে বলে, কিন্তু ঠিক সেই মুহূর্তে কিছু পথচারী মেয়রের দিকে কাদা ছুড়ে দেয়। ফলে গিলহো জং এর সাথে কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিয়ে সেই পথচারীদেরকে ধরতে চলে যায়। পরের দৃশ্যে আমরা মিজুনকে দেখতে পাই যে ইয়াং এর সাথে একটা পুরাতন বাড়িতে এসে পৌঁছেছে। মিজুন যখন সেই বাড়ির ভেতর ঢোকে তখন তার কিছুটা অদ্ভুত লাগা শুরু করে, কারণ বাড়ির বাগানে কাদা মাখামাখি করে একটা কুকুর ঘুরছিল আর সেখানে নতুন করে খোঁড়া একটা গর্ত দেখা যাচ্ছে, যেটা দেখতে অনেকটা কবরের মতো। এই সব কিছু দেখে মিজুন নোটিস করতে পারে যে এখানে হয়তো কোনো একটা ঝামেলা হতে পারে। তাই মিজুন ইয়াংকে ফ্রেশ হওয়ার কথা বলে বাথরুমে চলে যায়। এরপর বাথরুমে গিয়ে সে জং এর কাছে এই জায়গার অ্যাড্রেসটি SMS করে পাঠানোর চেষ্টা করে, কিন্তু এই বাথরুমে কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই, যার ফলে সে আর এই মেসেজটা পাঠাতে পারে না। তখন সে বাথরুমের দরজা খুলে নেটওয়ার্ক আনার চেষ্টা করলে সে দেখতে পায় যে পুরো জানলাটাই ইট দিয়ে বন্ধ রয়েছে। তবে এরপরে তার নজর পড়ে বাথটবের ভিতর, যেখানে রক্ত মাখা চামড়ার টুকরোর সাথে এক গুচ্ছ চুল পড়েছিল। এই দৃশ্য দেখে মিজুন পুরোই ভয় পেয়ে যায়, তবে সে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতেই বাথরুম থেকে বেরিয়ে আসে। মিজুন বুঝতে পারে তার সামনে এক বিশাল বড় বিপদ অপেক্ষা করছে, তাই সে এখান থেকে যেভাবে হোক বের হতে চায়। এরপর মিজুন তাকে বলে যে আমি ভুল করে কন্ডোমের প্যাকেটটা গাড়িতে ফেলে এসেছি, তাই আমি কি সেটা যে নিয়ে আসবো? এই সব শুনে ইয়াং তাকে পারমিশন দেয়, কিন্তু একটু দূরে যেতে না যেতেই সে দেখতে পায় বাড়ির মেন দরজাটি পুরোপুরি লক করা আছে। তার মানে এখন কি হতে পারে তা তো তোমরা বুঝতেই পারছো। অন্যদিকে আমরা জংকে দেখতে পাই যে মেগাওয়ান এলাকার একটা রাস্তায় দাঁড়িয়ে মিজুনের মেসেজের জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ পেরিয়ে গেলেও যখন মিজুনের পক্ষ থেকে কোনো মেসেজ আসে না, তখন জং চিন্তিত হয়ে নিজেই মিজুনকে ফোন করে। তবে সমস্যা হলো মিজুনের ফোনে কোনো সংযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। পরিস্থিতি আরো সন্দেহজনক হয়ে ওঠে যখন জং মিজুনকে যেই ক্লায়েন্ট ভাড়া করেছিল তার ফোনে ফোন করে এবং দেখতে পায় যে তার ফোনটাও বন্ধ রয়েছে। তখনই জং বুঝতে পারে যে সেই ক্লায়েন্টের মধ্যে কোনো না কোনো ঘাপলা তো আছেই। তবে অন্যদিকে আমরা মিজুনকে এবার দেখতে পাই হাত পা বাঁধা অবস্থায়, যার মানে ইতিমধ্যে ইয়াং তার আসল রূপে ফিরে এসেছে। এখানে দেখা যায় ইয়াং একটা ব্যাগ হাতে নিয়ে মিজুনের কাছে আসে এবং সেই ব্যাগের ভিতর থেকে সবকিছু মেঝেতে ফেলে দেয়। মেঝেতে পড়ে থাকা জিনিসগুলোর মধ্যে আমরা হাতুড়ি এবং অন্যান্য ধারালো অস্ত্র দেখতে পাই, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ইয়াং হলো একজন মারাত্মক লেভেলের সাইকোপ্যাথ। এই অস্ত্রগুলা দেখে মিজুন ভয় পেয়ে যায় এবং বাঁচার জন্য আকুত মিনতি করতে থাকে। ইয়াং তখন মিজুনকে বলে, আচ্ছা তুমি আমাকে একটা কারণ দাও যার কারণে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। মিজুন কাঁদতে কাঁদতে উত্তর দেয় যে আমার 7 বছরের একটা সন্তান আছে এবং তাকে দেখার মতন আর কেউই নেই। তবে সাইকোপ্যাথ কি আর তার এই মায়াকান্নায় গলে? তাই সে এবার মিজুনকে বলে, চিন্তা করো না, তোমাকে খুব অল্প সময়ের মধ্যে আমি মেরে ফেলবো, আর এমনভাবে মেরে ফেলবো যাতে কেউ কোনো কিছু জানতে না পারে। এই কথা বলে ইয়াং হাতে তুলে নেয় একটা হাতুড়ি এবং বড় শাবল। এরপর সেটা সে মিজুনের মাথায় সেট করে। তারপর সে তার হাতুড়ি দিয়ে যেই না তাতে আঘাত করতে যাবে ঠিক সেই সময় মিজুন একটা ঝাটকা মারে, যার ফলে প্রথম আঘাতটা তার কাছে মিস হয়ে যায়। এখন মিজুনের এই অবস্থা দেখে ইয়াং এর মাথা ধীরে ধীরে গরম হতে থাকে। সে আবারও তার হাতুড়ি সেট করে তার মাথায় সেটা গেঁথে দিতে চায়, কিন্তু পরপর কয়েকবারই মিজুন সেটাকে ঝাটকা দিয়ে ফেলে দিতে সক্ষম হয়। আসলে এখানে দেখে বোঝা যাচ্ছে যে মিজুনকে সে চাইলে কিন্তু হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারে, কিন্তু তারপরেও কেন যেন সে হাতুড়ি আর ওই বড় শাবলটা দিয়ে তার মাথাটা ভেঙে ফেলতে চায়। যাই হোক, অনেকবার সে এই পদ্ধতিতে মারতে চাইলেও যখন আর কোনোভাবে সম্ভব হয় না, তখন সরাসরি ইয়াং তার হাতুড়ি দিয়েই মিজুনের মাথায় আঘাত করে। আঘাতটা এতটাই শক্তিশালী ছিল যে মিজুনের শরীর সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। তবে সেখানেই ঘটে এক আকস্মিক ঘটনা। ঠিক সেই সময় ইয়াং এর বাড়ির দরজার বেল হঠাৎ বেজে ওঠে। এই বেল শুনে ইয়াং বেশ ঘাবড়ে যায়। তবে সে তার ড্রেস পরে যখন বাইরে বেরিয়ে আসে তখন সে দেখতে পায় দুজন অপরিচিত দম্পতি তার সামনে দাঁড়িয়ে আছে। এখানে তারা জানতে চায় যে এই বাড়ির আসল মালিক মিস্টার পার্কের খোঁজ নিতে তারা এখানে এসেছে, কেননা মিস্টার পার্ক নিয়মিত চার্চে আসতো, কিন্তু অনেক দিন ধরে তাকে কেন যেন দেখা যাচ্ছে না। এই সব শুনে ইয়াং রেগে গিয়ে তাদেরকে তাড়িয়ে দেয় এবং বলে এখানে পার্ক নামের কোনো ব্যক্তি থাকে না। তবে এই কথা শুনে এই দুজন কিন্তু বেশ চমকে যায়। এছাড়াও আমরা বুঝতে পারি যে এই বাড়িটা মূলত ইয়াং এর নয়,
যেহেতু ইয়াং একজন সাইকো, হয়তো এটা হতে পারে যে সে মিস্টার পার্ককে হত্যা করে এই বাড়ির দখল করেছে। এরকম ভ্যাবাচাকা একটা অবস্থায় সেই বুড়ো দম্পতি যখন চলে যেতে থাকে, ঠিক তখনই সেই বাড়ির কুকুরটা তাদের দিকে ছুটে আসে। এটা দেখে সেই দম্পতিরা নিশ্চিত হয় যে না, তাদের তো কোনো ভুল হচ্ছে না, এটাই তো মিস্টার পার্কারের বাড়ি। কিন্তু কুকুরের গায়ে কাদা মাখামাখি দেখে তারা বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা হয়েছে। তাই তারা পুলিশকে জানানোর জন্য দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। তবে ইয়াং কিন্তু ঠিকই বুঝতে পারে যে এই লোকরা ইতিমধ্যে অনেক কিছু বুঝে ফেলেছে। তাই তাদের থামানোর জন্য ইয়াং বলে, মিস্টার পার্কার অনেকদিন ধরে অসুস্থ থাকার কারণে সে চার্জে যেতে পারেনি, চলুন মিস্টার পার্কারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এই বলে ইয়াং তাদের বাড়ির ভিতরে ঝুঁকিয়ে অপেক্ষা করতে বলে। তবে তাদেরকে বাড়ির ভিতরে নিয়ে আসার মানে তো তোমরা বুঝতেই পারছো। এবার ইয়াং একটা হাতুড়ি নিয়ে আসে আর সে নির্মম ভাবে সেই কাপলদেরকেও হত্যা করে ফেলে। ভাইরে ভাই, চিন্তা করো, এই লোকের কাছে মানুষ মারা যেন পুরোই জাল ভাত। যাক, এরপর ইয়াং সেই দম্পতির গাড়িটাকে দূরে কোথাও রেখে আসতে যায় যাতে তার বাড়ি নিয়ে কারো কোনো সন্দেহ না হয়। তবে যাওয়ার সময় ঘটে এক অন্য কাহিনী। ইয়াং এবার ধাক্কা খেয়ে বসে জ্যাংয়ের গাড়ির সাথে। তবে এই গাড়িটা দেখে ইয়াং বুঝতে পারে যে এটাই সেই গাড়ি যেটাতে আগেরবার ভাড়া করে সে পতিতাকে নিয়ে এসেছিল। তাছাড়া সে যখন মিজুনের সঙ্গে এখানে আসে তখন এই গাড়িটা রাস্তার পাশে পার্ক করা ছিল না। আর এখানে ইয়াং বুঝতে পারে যে এই লোকটা তাকে এবং মিজুনকে খুঁজতে এখানে এসেছে। জাং গাড়ি থেকে নেমে ইয়াংকে সরি বলে এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য তার ফোন নাম্বার চায়, কিন্তু ইয়াং নাম্বার দিতে অস্বীকার করে এবং জানায় যে তার কোনো জরিমানার প্রয়োজন নেই। ঠিক তখনই জং লক্ষ্য করে যে ইয়াং এর শার্টে রক্তের ছিটা লাগা আছে। তাই সে ইয়াংকে সন্দেহ করতে থাকে। জং তার সন্দেহ নিশ্চিত করতে সেই ক্লায়েন্টের নাম্বারে ফোন দিলে ইয়াং এর ফোনটা বেজে ওঠে। এতে জং নিশ্চিত হয়ে যায় যে নিখোঁজ মেয়েগুলোর ঘটনায় এই লোকটাই জড়িত। এদিকে ইয়াংও বুঝতে পারে যে সে ধরা খেয়ে গেছে, তাই সে সেখান থেকে পালানো শুরু করে আর জংও তার পিছু নেয়। শেষমেশ জং ইয়াংকে ধরে ফেলে এবং তার পরিচয় দেখে জানতে পারে যে তার নাম ইয়াং মিন এবং সে আনওয়ান শহরের একজন বাসিন্দা। এরপর জং তাকে বাড়ির ঠিকানা ও নিখোঁজ মেয়েগুলোর অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করলে ইয়াং তাকে কিছুই বলতে চায় না। এরপর জং ইয়াংকে হ্যান্ডকাফ পরিয়ে তার গাড়ির দিকে নিয়ে যেতে থাকলে সে লক্ষ্য করে যে তাদের গাড়ি দুটো অনেকক্ষণ ধরে রাস্তায় ফেলে রাখার কারণে সেখানে লম্বা একটা যানজট সৃষ্টি হয়েছে। এখন এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে সেখানকার লোকাল পুলিশ পর্যন্ত চলে আসে। জং যখন ইয়াংকে তার গাড়িতে বসায় তখন পুলিশ ইয়াং এর হাতে হ্যান্ডকাফ দেখে জং এর কাছে তার পরিচয় জানতে চাইলে জং নিজেকে একজন পুলিশ অফিসার বলে পরিচয় দেয়। এরপর পুলিশ জং এর কাছ থেকে তার আইডি কার্ড দেখতে চাইলে জং তা দেখাতেও ব্যর্থ হয়, যার কারণে পুলিশ তাদের দুজনকে থানায় নিতে শুরু করে। পথে জং বারবার পুলিশদের বোঝানোর চেষ্টা করে যে সে 2 বছর আগে একটা স্পেশাল ফোর্সে কর্মরত ছিল, কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না এবং তাদের দুজনকেই থানায় নিয়ে আসে। এদিকে থানায় পৌঁছে জং পুলিশ অফিসারদেরকে বারবার বলতে থাকে যে আপনি তাকে জিজ্ঞেস করুন যে আমার মেয়েগুলোকে সে কোথায় নিয়ে গিয়ে বিক্রি করেছে, কিন্তু পুলিশরা জং এর কথায় কোনো পাত্তাই দেয় না। এরপর পুলিশ ইয়াংকে জিজ্ঞেস করে এই গাড়িটা আসলে কার এবং সত্যি কি তুমি মেয়েগুলোকে কোথাও বিক্রি করে ফেলেছো? জবাবে ইয়াং একটু হেসে বলে যে আমি মেয়েদের বিক্রি করিনি, বরং আমি তাদের মেরে ফেলেছি। শুধু তাই নয়, এখনো পর্যন্ত আমি 9 জন মেয়েকে হত্যা করেছি। এই কথা শুনে তো পুলিশের কান যেন বিশ্বাসই হয় না। আরে এ বলে কি, 9টা মানুষকে খুন করে সে কিনা পুলিশের কাছে স্বীকারোক্তি দিচ্ছে। অন্যদিকে আমরা জংয়ের সেই পুলিশ বন্ধু গিলহোকে দেখতে পাই যে তার গাড়িতে করে সেই লোকটাকে ধরে নিয়ে যাচ্ছিল যে মেয়রের দিকে ময়লা ছুঁড়ে মেরেছিল। ঠিক তখনই জং গিলহোকে ফোন করে তাকে স্টেশন থেকে ছাড়িয়ে আনার অনুরোধ করে, কিন্তু গিলহো তাতে রাজি হয় না। তাই তখন জাং গিলহোর নজর কাড়ার জন্য সেই 9 মেয়েকে খুন করার ব্যাপারটা জানিয়ে দেয়। এই কথা শুনে গিলহোর মনে পড়ে একটা পুরাতন কেসের ব্যাপারে যেটা এখনো পর্যন্ত সলভ হয়নি, যার কারণে সে দ্রুত সেই পুলিশ স্টেশনে যায় যেখানে ইয়াং এবং জাংকে আটকে রাখা হয়েছিল। যেহেতু গিলহো একজন ইনভেস্টিগেশন অফিসার, তাই সে জাং এবং ইয়াংকে নিজের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। তবে স্টেশনের পুলিশরা এতে বাধা দেয় এবং নিজেদের পুলিশ স্টেশনের নাম উজ্জ্বল করার জন্য নিজেরাই এই কেসটা নিয়ে কাজ করতে চায়। এখন এই নিয়ে এমন অবস্থা হয়ে যায় যে দুপক্ষই হাতাহাতি শুরু করে। ঠিক তখনই পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা সেখানে উপস্থিত হয় এবং তাদের দুজনকে গিলহোর হেফাজতে দেওয়ার নির্দেশ দেয়। এরপর জং যখন তার গাড়ির দিকে যায় তখন সে ওই গাড়িটাকেও দেখতে পায় যেটা ইয়াং চালাচ্ছিল। জং খেয়াল করে যে ইয়াং এর গাড়িটি লক করা নেই, তাই সে গাড়ির ভিতরে ঢুকে তল্লাশি করা শুরু করে এবং একটা ঘরের চাবি পেয়ে যায় যা ছিল ইয়াং এর অর্থাৎ মিস্টার পার্কারের বাড়ির। পাশাপাশি সে একটা লাইসেন্সের কাগজও খুঁজে পায় যেখানে সেই বুড়ো দম্পতির নাম ও ঠিকানা লেখা ছিল। অন্যদিকে গিলহো যখন তার গাড়িতে করে ইয়াংকে স্টেশনে নিয়ে যাচ্ছিল তখন ইয়াং নিজ থেকে বলে যে জং যে মেয়েটাকে খুঁজছে সে হয়তো এখনো বেঁচে আছে।
গিলহোর এই কথা শুনে ইয়াং তার বাড়ির ঠিকানা জানতে চায়, কিন্তু ইয়াং তাকে চালাকি করে আনওয়ান শহরের একটা ঠিকানা দেয়। এটা শোনার পর গিলহো এই ঠিকানাটা জাংকে ফোন করে জানায়, তবে জাং সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে ইয়াং মিথ্যা বলছে, কারণ সে তো ইয়াংকে মেগওয়ান শহর থেকে ধরেছে। জাং বারবার গিলহোকে বোঝানোর চেষ্টা করে যে ইয়াং তাকে ভুল ঠিকানা দিচ্ছে, কিন্তু গিলহো কোনো কথা না শুনে ফোনটা কেটে দেয়। এই ঘটনায় জং রেগে গিয়ে নিচ থেকেই মিজুনকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সে লাইসেন্স দেওয়া ঠিকানার ভিত্তিতে সেই বৃদ্ধ দম্পতির বাড়িতে যায় এবং সেখানে তাদের মেয়ের সঙ্গে দেখা করে। জং মেয়েটিকে তার বাবা মার ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় যে তারা একজন লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিল, যে তাদের চার্চের একজন সাথী ছিল। তবে আমি এটা জানি না যে তারা কোথায় গিয়েছে এবং কার সাথে দেখা করতে গিয়েছে। এরপর জং মেয়েটিকে ইয়াং এর ছবি এবং চাবির একটা গোছা দেখালে মেয়েটা বলে, আমি এই লোকটাকে চিনি না এবং এই চাবির গুচ্ছাও আমাদের না। এরপর জং সেখান থেকে চলে আসে এবং তার সহকারীকে নির্দেশ দেয়, তুমি এই চাবির গোছা নিয়ে পুরো শহরের বাড়িগুলো চেক করো এবং দেখো যে এটা কোন বাড়ির চাবি হতে পারে। এরপর জং রিপোর্ট করার জন্য চলে যায় গিলহোর অফিসে এবং সেখানে থাকা একজন কর্মকর্তা তাকে জানায় ইয়াং তার সমস্ত খুনের কথা স্বীকার করে নিয়েছে, কিন্তু আমরা যদি 48 ঘন্টার মধ্যে তার খুনের কোনো প্রমাণ না পাই তবে বাধ্য হয়ে আমাদের তাকে ছেড়ে দিতে হবে। এখন সেখানে গিলহো ইয়াংকে জিজ্ঞাসাবাদ করলে ইয়াং জানায়, প্রথমে আমি একটা হাতুড়ি এবং পেরেক দিয়ে ভুক্তভোগীর মাথায় আঘাত করি এবং তার শরীর থেকে সমস্ত রক্ত বের করে দেওয়ার জন্য আমি তার গোড়ালির রগ কেটে দিই। এরপর সব রক্ত বের হয়ে গেলে আমি তাদের শরীর টুকরো টুকরো করে মাটিতে দাফন করে দেই। ইয়াং এতটাই স্বাভাবিকভাবে কথা বলছিল যেন মনে হচ্ছিল খুন করা তার জন্য একটা সাধারণ ঘটনা। এরপর গিলহো ইয়াং হোকে সেই 9 জন মেয়ের বডিগুলো কোথায় কোথায় দাফন করেছে তা জিজ্ঞেস করে, কিন্তু ইয়াং জানায় যে আমি 9 জন নয় বরং 12 জন মেয়েকে হত্যা করেছি। এই কথা শুনে গিলহো রেগে গিয়ে বলে, তুই তো রিপোর্টে 9 জনের কথা বলেছিলি। তখন ইয়াং বলে, আমার স্মৃতিশক্তি একটু দুর্বল হয়ে যাওয়ায় মাঝে মাঝে আমি সব ভুল তথ্য দিয়েছি। এদিকে তাদের কথোপকথন পাশ থেকে দাঁড়িয়ে জং শুনছিল এবং সে এখনো বিশ্বাস করতে পারছিল না যে এই ব্যক্তি মিজুনকে হত্যা করেছে। এখন প্রমাণ করার জন্য গিলহো একজন ফরেনসিককে ডেকে জংকে নির্দেশ দেয় মিনজুর বাসায় গিয়ে তার ডিএনএ নমুনা সংগ্রহ করতে। এতে নিশ্চিত হওয়া যাবে যে ইয়াং এর শার্টে যে রক্ত লেগে আছে সেটা মিনজুর কিনা। এসব শুনে ফরেনসিক টিমকে নিয়ে জং মিনজুর বাড়িতে পৌঁছে যায়, যেখানে মিনজুর একটা মেয়ে ছিল যার নাম ইউনজি। যেহেতু তখন মিনজুর মেয়েকে দেখাশোনার কেউ ছিল না, তাই জং বাধ্য হয়ে রক্তের নমুনা সংগ্রহ করার পর ইউজিনকে নিজের সাথে বাড়িতে নিয়ে আসে। এরপর জং কিছু তথ্য সংগ্রহ করার জন্য চলে যায় ইয়াং এর বোনের বাড়িতে, যেখানে ইয়াং এর দুলাভাইও উপস্থিত ছিল। জং তাদের কাছে ইয়াং এর বাড়ির অ্যাড্রেস জিজ্ঞেস করলে তারা জানায়, আমাদের সাথে ইয়াং এর প্রায় 3 বছর ধরে কোনো যোগাযোগ নেই। ঠিক তখনই একটা বাচ্চা রুম থেকে বের হয় এবং জং লক্ষ্য করে যে বাচ্চাটির মাথায় ভয়ানক একটা আঘাতের চিহ্ন। জং সেই আঘাত সম্পর্কে জানতে চাইলে ইয়াং এর বোন বলে, একদিন আমি কাজে গিয়েছিলাম এবং আমার ছেলেকে ইয়াং এর কাছে রেখে যাই। কাজ শেষে বাড়ি ফিরে দেখি আমার ছেলে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। আমার ছেলে বলেছিল যে এই কাজটা আমার ভাই ইয়াং করেছে এবং সে একটা হাতুড়ি ও পেরেক দিয়ে তার মাথায় আঘাত করেছিল। সেই ঘটনার পর থেকে আমরা আর কখনোই ইয়াংকে দেখিনি। এই সব কথা শোনার পর প্রথমবারের মতন জং এর মনে মিজুনকে নিয়ে চিন্তা হওয়া শুরু হয়। জং বুঝতে পারে ইয়াংকে বাইরে থেকে যতটা শান্ত দেখাচ্ছে, ভেতর থেকে সে আসলে একজন রাক্ষস। অন্যদিকে আমরা পুলিশের সেই ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখতে পাই, যার কাছে গিলহো এসে ইয়াং এর রিপোর্টের ফাইলটা হস্তান্তর করে। সেই রিপোর্ট ফাইলে ইয়াং লিখেছিল যে আমি তাদের কোথায় দাফন করেছি তা আমার মনে নেই। এছাড়া পুলিশ ইয়াংকে আগেও 2 বার আটক করেছিল, কিন্তু পাগল ভেবে প্রসিকিউটর সে সময় ইয়াংকে ছেড়ে দিতে বলে। তবে এবারের কেসটা একেবারে ভিন্ন। মেয়রের মুখে কাদা মারার কারণে পুলিশের ইমেজ অনেক খারাপ হয়ে গেছে, তাই সকলের নজর অন্যদিকে নিতে তাদের এই কেসটা যেভাবেই হোক সলভ করতে হবে। তারা বলে, আমাদের কাছে যতটুকু প্রমাণ রয়েছে তা যথেষ্ট নয় ইয়াংকে অভিযুক্ত করার জন্য, তাই যদি আমরা পরবর্তী 16 ঘন্টার মধ্যে কোনো শক্তিশালী প্রমাণ না পাই তাহলে বাধ্য হয়ে আমাদের তাকে ছেড়ে দিতে হবে। এসব শুনে সেই কর্মকর্তা গিলহোকে মেগাওয়ান শহরের একমাত্র পাহাড়টিকে তল্লাশি করার নির্দেশ দেয়, কারণ লাশ গুম করার মতন শহরে আর কোনো জায়গা অবশিষ্ট নেই। এদিকে ভারী বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও গিলহো তার টিম নিয়ে সেই পাহাড়ের প্রতিটা কোণায় তল্লাশি শুরু করে, কিন্তু সেখানে থেকে তারা কোনো রকম কোনো গর্ত বা কবর খুঁজে পায় না। অন্যদিকে ইয়াং এর বোনের সাথে দেখা করার পর জং চলে যায় তার অফিসে এবং সমস্ত প্রস্টিটিউট কোম্পানির রেকর্ড চেক করে একটা জিনিসে জানতে পারে যে ইয়াং এখন পর্যন্ত অনেক মেয়েকে ভাড়া করেছে, আর যার মধ্যে মাত্র একটি মেয়ে ইয়াং এর কাছ থেকে বেঁচে ফিরেছে। এই তথ্য পেয়ে জং সেই মেয়েটার সাথে দেখা করে।
এরপর সে ইয়াং সম্পর্কে যা জানে তা সবকিছু জানাতে বলে। ঠিক তখনই মেয়েটা জানায় যে ইয়াং এর একটা শারীরিক সমস্যা রয়েছে, যার কারণে সে কারোর সাথে ফিজিক্যালি অ্যাক্টিভ হতে পারে না। এছাড়াও প্রায় সময় সে আমাকে ভয়ঙ্কর কিছু মেয়েদের হত্যা করার ছবি দেখাতো এবং বলতো যদি তুই আমার কাছে না আসিস তাহলে তোর অবস্থাও এমন হবে। এই সব কিছু দেখার পর সে আর কখনোই তার কাছে যাওয়ার সাহস পায়নি। এই সব শুনে জং তাকে ইয়াং এর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে মেয়েটা জানায় আমি একবার ইয়াং এর সঙ্গে এখানকার একটা হোটেলে দেখা করেছি, কিন্তু কখনো আমি তার বাড়িতে যাইনি, যার ফলে এখানেও জং তার বাড়ির অ্যাড্রেস সম্পর্কে কিছুই জানতে পারে না। হতাশ হয়ে জং যখন ফেরত যাচ্ছিল তখন মেয়েটা তাকে জিজ্ঞেস করে ইয়াং কি কাউকে খুন করেছে। এখন এই কথা শুনে গাড়িতে বসে থাকা ইউনজি কান্নায় ভেঙে পড়ে এবং সে বুঝতে পারে যে তার মাকে হয়তো কেউ খুন করে ফেলেছে। এরপর জন ইউনজিকে নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। তখনই অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায় যে সে এমন একটা বাড়ি পেয়ে গেছে যেটা সেই চাবির গুচ্ছ দিয়ে খোলা যাচ্ছে। তাই জং দ্রুত সেই বাড়ির সামনে পৌঁছায় এবং ইউনজুকে গাড়ির ভিতরে রেখে তারা দুজনেই সেই বাড়ির মধ্যে প্রবেশ করে, কিন্তু সেই বাড়িতে তারা কাউকে খুঁজে পায় না। তো জং যখন সেই বাড়ি থেকে বের হয়ে যেতে থাকে তখন সে একজন লোককে দেখতে পায় যে জংকে দেখেই সেখান থেকে পালানো শুরু করে। এবার জং সে লোকটার পিছু নেয় এবং কিছু দূর যাওয়ার পর সে তাকে ধরেও ফেলে। এরপর জং সেই লোকটাকে মারধর শুরু করে এবং পালানোর কথা জিজ্ঞেস করলে লোকটা বলে আমি আপনাদেরকে আমার পাওনাদার ভেবেছিলাম। তখন জং মিজুন এবং ইয়াং নামের কাউকে চেনে কিনা সেই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলতে থাকে আমি মিজুন নামে কাউকে চিনি না, তবে ইয়াং এর সাথে আমি প্রায় 2 বছর জেল খেটেছিলাম। এবার জেল খেটে বের হওয়ার পরে সে প্রায় 2 সপ্তাহ আমার বাড়িতে আশ্রয় নিয়েছিল, সম্ভবত সেই কারণে আমার বাড়ির চাবি ইয়াং এর কাছেই ছিল। এরপর জং নোটিস করে যে সেই পুরো বাড়ি জুড়ে কিছু আর্ট করা রয়েছে, তাই সে এই লোকটাকে আর্টের ব্যাপারে জিজ্ঞেস করলে লোকটা জানায় এই আর্টগুলো ইয়াংই করেছে। এদিকে ইউনজি যখন গাড়িতে বসে অপেক্ষা করছিল তখন সে একটা ট্যাক্সি থেকে এমন একটা মহিলাকে বের হতে দেখে যাকে দেখতে তার পুরো মার মতো লাগছিল, তাই সে ওই মহিলাটার পিছু করতে থাকে, কিন্তু হঠাৎই একটা বাইক এসে ইউনজিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এরপর জং যখন তার গাড়িতে আসে তখন ইউনজিকে গাড়িতে দেখতে না পেয়ে তারা চারিদিকে খুঁজতে শুরু করে। অবশেষে একটা গলির ভিতরে ইউনজিকে পড়ে থাকতে দেখে জং দ্রুত তাকে নিয়ে হসপিটালে যায় এবং চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। এরপরে আমরা একজন সাইকিয়াট্রিস্টকে দেখতে পাই যে ইয়াং এর কাছে এসেছিল কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। সেই সাইকিয়াট্রিস্ট ইয়াং এর সাথে কথা বলে বুঝতে পারে যে ইয়াং এর সেক্সুয়াল ডিসঅর্ডার আছে, তাই সে ইয়াংকে এই কথা বলে উস্কাতে থাকে যে তোমার ইন্টিমেট হতে মন চায় কিন্তু তোমার শরীর সেটাতে সায় দেয় না, এবং বিভিন্ন কথা বলার মাধ্যমে সে এটা প্রমাণ করতে চায় যে ইয়াং এর কোনো পুরুষত্ব নেই। এই কথা শোনার পর ইয়াং এতটাই রেগে যায় যে সে সাইকিয়াট্রিস্টের উপরে আক্রমণ করে বসে, যার ফলে এখান থেকে পুলিশ প্রথমবারের মতো বুঝতে পারে যে এই নিষ্পাপ চেহারার পিছনে রয়েছে একজন রক্ত পিপাসু সাইকো কিলার। এই ঘটনার পর পুলিশ চিফ স্টেশনে থাকা সকল সদস্যদেরকে ডেকে জানিয়ে দেয় যে আমাদের হাতে সকাল 12টা পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে যে করেই হোক ইয়াং এর বিরুদ্ধে আমাদের প্রমাণ বের করতে হবে, অন্যথায় সাইকো কিলার হওয়ার পরেও তাকে ছেড়ে দিতে আমরা বাধ্য হব। এর পরের দৃশ্যে আমরা জংকে দেখতে পাই যে পুলিশ স্টেশনে এসে ইয়াংকে বেধড়ক মারতে থাকে এবং বারবার একটাই প্রশ্ন করে যে সে মিজুনকে কোথায় লুকিয়ে রেখেছে। এই দৃশ্যটা গিলহোর রুমের বাইরে থেকে দেখতে পেলেও সে জংকে কিছুই বলে না, কারণ তার নিজেরও ইয়াং এর প্রতি একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এরপর জং যখন সেই রুম থেকে বের হয় তখন গিলহোর টিমে থাকা একজন মহিলা অফিসার গিলহোকে জানায় ইয়াংকে অতিরিক্ত মারার পর সে একটা অ্যাড্রেস দিয়েছে যেটা মেঘ ওয়ান শহরের একটা এলাকা। এই খবর পাওয়ার পর পুরো টিম এবার সেই এলাকায় চলে যায় সার্চ করার জন্য। এরপর আমরা সবাইকে দেখতে পাই যে ওই জায়গাটা খোঁজাখুঁজি করতে, যার অ্যাড্রেস পুলিশ পেয়েছিল। এরপর জং যখন শহরের একটা ম্যাপ দেখতে পায় তখন সে বুঝতে পারে যে ইয়াং তাদেরকে আবারও ভুল অ্যাড্রেস দিয়েছে। এই বিষয়টি সে গিলহোকে জানালে গিলহো জং এর উপরেই পুরোই খেপে যায়। সে বলে যে ইয়াং যে আমাদেরকে ভুল তথ্য দিয়েছে তার রিজন বলো। তখন জং বলে তুমি এই ম্যাপটার দিকে একটু ভালো করে খেয়াল করো, আমি আমার মেয়েদের গাড়িকে যে জায়গায় পার্ক করতে দেখতে পেয়েছিলাম সেই জায়গাটা থেকে এই অ্যাড্রেসের লোকেশনটা অনেক দূরে, আর এত দূরে পায়ে হেঁটে আসাটা কারো পক্ষে সম্ভব নয়। ইয়াং এখানে জাস্ট আমাদের সময় নষ্ট করছে যাতে তার টাইম লিমিট শেষ হয়ে যায় এবং সে পুলিশ থেকে ছাড়া পায়। অন্যদিকে আমরা পুলিশ চিফকে দেখতে পাই ইয়াংকে নিয়ে বাইরে যেতে,
ঠিক সেই সময়ই তার একজন প্রসিকিউটর এসে ইয়াং এর শরীরের আঘাত দেখে ক্ষেপে যায়। সে বলতে থাকে যে এমনিতেও মেয়রের ইমেজ খারাপ হয়ে রয়েছে, আর তোমরা যদি একজন নর্মাল মানুষকে এভাবে মারো তাহলে জনগণের উপর এটার অনেক প্রভাব পড়বে। তাই দ্রুত ইয়াংকে কাস্টাডি থেকে ছেড়ে দাও এবং যে ইয়াংকে এভাবে মেরেছে তাকে দ্রুত অ্যারেস্ট করো। তখন পুলিশ চিফ ব্লাড স্যাম্পল আসার অপেক্ষা করতে বললেও সে কোনো কথাই শোনে না এবং দ্রুত ইয়াংকে ছেড়ে দিতে বলে, যার কারণে পুলিশ চিফ গিলহোকে নির্দেশ দেয় জংকে গ্রেফতার করার জন্য এবং ইয়াংকে কাস্টাডি থেকে ছেড়ে দেওয়া হয়। এদিকে গিলহোর টিম যখন জংকে অ্যারেস্ট করে পুলিশের কাছে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় হেপি এক টেকনিক খাটিয়ে জং তাদের হাত থেকে পালিয়ে আসে। কারণ জং জানতো যে ইয়াংকে যদি কাস্টাডি থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে মিজুনকে তো খুঁজেই পাওয়া যাবে না, উল্টো আরো অনেকের প্রাণ যেতে পারে। যার কারণে সে এবার মিজুনের কেসটা খুব সিরিয়াসলি এবং পার্সোনালি নিয়ে নেয়। তবে এবার আমরা এমন একটা সিন দেখতে পাই যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এত রক্তক্ষরণের পরেও আমরা মিজুনকে নড়তে দেখি, তার মানে মিজুন এখনো বেঁচে আছে। মিজুন পরিস্থিতিকে একটু বুঝে ওঠার পর সে তার হাতের কাছে কিছু খুঁজে পেতে চায় যাতে সে তার এই হাতের বাঁধনটা খুলতে পারে। এভাবেই খুঁজতে খুঁজতে মিজুন একসময় বাথরুমের টাইলস ভেঙে ফেলে এবং সেই টাইলস তুলে নিয়ে সে তার বাঁধন কাটা শুরু করতে থাকে। এরপর বাঁধন কাটা শেষ হলে সে একটা চেয়ার নিয়ে ওই ঘরের দরজা খুলে ফেলে। ইতিমধ্যেই শহরে ভোর হয়ে গেছে। এবার মিজুন তার রক্তাক্ত শরীর নিয়ে রাস্তায় দৌড়াতে থাকে। এরপর সে একটা দোকানে গিয়ে পৌঁছায় এবং দোকানের মালিককে জলদি পুলিশকে ফোন দিতে বলে। সেই দোকানদার মালিকটা খুব ভালো ছিল, তাই সে মিজুনকে তার দোকানে লুকিয়ে রাখে। এরপর মিজুন জাংকে বারবার কল দিতে থাকে, কিন্তু জাং তখন প্রাণপণে দৌড়াচ্ছিল মিজুনকে খুঁজতে, যার কারণে সে এই ফোনের রিংটা আর শুনতে পায় না। এদিকে আমরা ইয়াংকে দেখতে পাই সে ইতিমধ্যে ছাড়া পেয়ে গেছে এবং সিগারেট শেষ হওয়ার জন্য ইয়াং সেই দোকানেই যায় যেখানে মিজুন লুকিয়েছিল। দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। ইয়াং যেহেতু দোকানদারের কাছে আগে থেকে পরিচিত ছিল, তাই সে তাকে বলতে শুরু করে যে আমাদের এলাকায় একটা সাইকোপ্যাথ ঘুরে বেড়াচ্ছে যে ইতিমধ্যে 9টা মেয়েকে হত্যা করেছে। এছাড়াও সে এটা জানিয়ে দেয় যে সেই সাইকো যে মেয়েটাকে হত্যা করতে চেয়েছিল সে এখনো বেঁচে আছে এবং ভাগ্য ভালো আমি সেই মেয়েটাকে লুকিয়ে রেখেছি। এই কথা শোনার পর ইয়াং কি করবে তা তো তোমরা বুঝতেই পারছো। দোকানদার মহিলাটা কিন্তু আসলেই জানতো না যে ইয়াংই হলো সেই সাইকোপ্যাথ, অর্থাৎ সে যে কাকে কি বলে ফেলেছে সেটা সে ঘুণাক্ষরে টের পাওয়ার আগে ইয়াং তার মাথাটা পুরো ছাতু বানিয়ে দেয়। এরপর ইয়াং তার হাতের হাতুড়িটা নিয়ে সোজা চলে যায় মিজুনের কাছে। এই মুহূর্তে মিজুনের কাছে করার মতোই কিছুই ছিল না, শুধু তার দেহটা মৃত্যু ভয়ে কেবল ঠক 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 করে কাঁপছিল। এদিকে ইয়াং এর মতন সাইকোপ্যাথ এমন সুযোগ কখনোই হাতছাড়া করতে চাইবে না, যার কারণে ইয়াং এবার তার হাতুড়ি দিয়ে এতদূর পর্যন্ত বেঁচে থাকা মিজুনের মাথা পুরোই ছিন্ন ভিন্ন করে দেয়। মিজুনের রক্তে পুরো ঘরটা যেন একদম ভেসে যায়। মুভির এই সিনটা যে আসলে কতটা হৃদয় বিদারক ছিল তা বলে বোঝানো যাবে না। আসলে ভাগ্য যদি তোমার সহায় না হয় তাহলে যত কাছে আসো না কেন তোমার নিয়তি ঠিক মেনেই নিতে হয়। অন্যদিকে জং যখন মিজুনকে খুঁজতে খুঁজতে সেই দোকানের সামনে আসে তখন ইতিমধ্যে পুলিশ পুরো দোকান ঘিরে রেখেছে। এটা দেখেই জং বুঝতে পারে যে ইতিমধ্যে মিজুন আর বেঁচে নেই। সে যেন এই মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করতে থাকে। পরের দৃশ্যে আমরা জাংকে হসপিটালে দেখতে পাই যেখানে সে মিজুনের মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল। দেখা করার পর জং তার অ্যাসিস্ট্যান্টকে বলে ইউজিনের খেয়াল রাখতে এবং জং সেখান থেকে চলে যায় সেই শপের উদ্দেশ্যে যেখানে মিজুনকে হত্যা করা হয়েছিল। সেখানকার দৃশ্য দেখে জং বুঝতে পারে যে খুনি মিজুনকে কতটা খারাপভাবে হত্যা করেছে। এরপর সে তার মোবাইল চেক করে একটা নাম্বার খুঁজে পায়, যে নাম্বার থেকে মিজুন খুন হওয়ার আগে একটা কল এসেছিল। সে ভয়েস মেলটা শুনে সে বুঝতে পারে যে মৃত্যুর আগে মিজুন তার কাছে কতটা সাহায্য চেয়েছিল। এই সব কথা শুনে জং এবার কান্নায় ভেঙে পড়ে। সে মনে করতে থাকে যে আমি যদি সেই ফোনটা সময় মতো ধরতাম তাহলে হয়তো মিজুন আজ বেঁচে থাকতো। মনের দুঃখে জং যখন শপের জানলা দিয়ে বাইরে তাকায় তখন সে একটা চার্জ দেখতে পায়। এই চার্জটা দেখে তার সেই লাইসেন্সে থাকা ওই বুড়ো দম্পতির কথা মনে পড়ে যে বলেছিল তার বাবা মা একজন চার্চ মেম্বারের সাথে দেখা করতে গিয়েছিল। তাই কিছু তথ্য পাওয়ার আশায় সে চার্চে যায় এবং চার্চের সামনে থাকা একটা মূর্তি দেখতে পায়। এই মূর্তিটা দেখে জং এর মাথায় একটা জিনিস খেলে যায়। এই মূর্তিটার ছবি সে আগে কোথাও দেখেছে। হ্যাঁ, সে এই ছবিটা দেখেছিল ওই ঘরে
যেখানে 2 সপ্তাহের জন্য জং অবস্থান করেছিল। তার মানে এই মূর্তিটা জংয়েরই করা। এরপর জং বিস্তারিত জানার জন্য সেই চার্চের ম্যানেজারকে ইয়াং এর ছবি দেখিয়ে জিজ্ঞেস করলে সেই ম্যানেজার বলে, আমাদের চার্চের কনস্ট্রাকশনের কাজ আমাদেরই একজন চার্চ মেম্বার মিস্টার পার্কার করেছে এবং তার সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে আমি এই লোকটাকে দেখেছিলাম। এছাড়া চার্চের সামনে আপনি যে মূর্তিটা দেখতে পাচ্ছেন সেটাও ওই লোকটাই বানিয়েছে। আমি এমনিতে সেই লোকটাকে চিনি না, তবে এই বিষয়ে আপনাকে মিস্টার পার্কই ভালো সাহায্য করতে পারবে। এরপর সেই লোকটা মিস্টার পার্কারের বাড়ির অ্যাড্রেস জংকে দিয়ে দেয়। তবে এরপরে আমরা এমন একটা সিন দেখতে পাই যা পুরো হৃদয়ে কাঁপুনি ধরিয়ে দেয়। একটা অ্যাকোরিয়ামের মধ্যে আমরা দেখতে পাই মিজুনের সেই কাটা মাথা, যা দেখে ইয়াং পুরো কাপুরুষের মতো হাসছিল। তার মানে সেদিন তাকে হত্যা করার পর তার মাথাটা সে নিয়ে এসেছে। এরপর ইয়াং তাড়াহুড়া করে সেই বুড়ো দম্পতির লাশগুলো বাগানে দাফন করে দেয় এবং একটা কোদাল দিয়ে মিস্টার পার্কারের কুকুরটাকেও মেরে ফেলে। অন্যদিকে জং সেই ম্যানেজারের দেওয়া ঠিকানা অনুসারে মিস্টার পার্কারের বাড়ির সামনে পৌঁছালে বাড়ির আশপাশ দেখেই জং এর একটু সন্দেহ হয়। এরপর জং যখন সেই চাবির গুচ্ছ দিয়ে মিস্টার পার্কারের বাড়ির গেট খোলার চেষ্টা করে তখনই একটা চাবি দিয়ে সে গেটটাও খুলে ফেলে। এরপর জং সেই বাড়ির ভিতরে প্রবেশ করলে কোট প্যান্ট পরা ইয়াং এর সরাসরি সামনে চলে আসে। আসলে ইয়াং তখন পালানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এবার জং ইয়াংকে ধরে ফেলে এবং তাকে মিস্টার পার্কারের ঘরে ঢুকিয়ে বেধড়ক মারতে থাকে। তবে তখনই জং এর নজর পড়ে সেই অ্যাকোরিয়ামের দিকে, যেখানে মিজুনের কাঁটাওয়ালা মাথা দেখে জং পুরো শক খেয়ে যায়। এই সুযোগে ইয়াং একটা গলফ স্টিক দিয়ে জং এর মাথায় আঘাত করলে জং মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ইয়াং একটা ফুলদানি দিয়ে বারবার জং এর মাথায় আঘাত করতে থাকলে জংও তার হাতে একটা হাতুড়ি পেয়ে যায় এবং সেই হাতুড়ি দিয়ে ইয়াং এর মাথায় অনেক জোরে আঘাত করে বসে, যার ফলে ফাইনালি ইয়াংও মাটিতে লুটিয়ে পড়ে। এরপর জং ফাইনালি যখন তাকে খুন করতে যাবে ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর জং এই কাজটা করতে আর পারে না। এরপর পুলিশ যখন মিস্টার পার্কারের বাড়ি ভালোভাবে তল্লাশি করে তখন তার বাড়ির বাগান থেকে উদ্ধার হতে থাকে লাশের সারি। এদিকে আমরা জাংকে দেখতে পাই হসপিটালে, যে মিজুনের মেয়ের কাছে এসে তার হাত ধরে ঘুম পাড়াচ্ছে। আর ঠিক এমনই একটা মুহূর্ত দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়। আশা করি এই মুভিটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো। দেখা হচ্ছে পরের কোনো থ্রিলার মুভিতে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।